হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। অলরেডি আমি তোমাদের ভেক্টর চ্যাপ্টার স্টার্ট করে দিয়েছিলাম, তিনটের মতো ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো আজকে ফোর্থ ভিডিও। এখানে দেখতে পাচ্ছ টপিক আজকের আমাদের ডিরেকশন রেশিওস অ্যান্ড ডিরেকশন কোসাইন, বা বাংলায় যেটা দিক অনুপাত এবং দিক কোসাইন বলা হয়। এবার এই যে টপিকটা রয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের। তো এখানে আমরা আজকের যে টপিক দিক অনুপাত এবং দিক কোসাইন নিয়ে আলোচনা করব, সেটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, আমরা ম্যাথামেটিক্যালি অঙ্কের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব সেগুলো নিয়ে আলোচনা করব। এবং কোনো একটা ভেক্টর অ্যাক্সিস তিনটের সাথে, অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সাথে, কোনো একটা ভেক্টর মানে অলরেডি আমি বলেছি একটা স্ট্রেট লাইন হয়। সেই স্ট্রেট লাইনটা তিনটে অক্ষর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে, অ্যাঙ্গেলটা ফর্ম করবে, তার ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি এই দিক অনুপাত এবং দিক কোসাইনকে কাজে লাগিয়ে। এগুলো আজকে আমি শিখবো। তো বেশি কিছু না বলে আমি শুরু করে দিচ্ছি। যারা আমার চ্যানেলে একদম নতুন তারা দেখো এবং কেমন লাগছে কমেন্টে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সো আমি দেখো এখানে একটা ছবি এঁকেছি, একটা ভেক্টর দিয়েছি ওয়ে ভেক্টর। দেখাচ্ছি যে ওয়ে ভেক্টরটা, এখানে তো 2 ডাইমেনশনাল কেস হলে ভালো বোঝানো যেত, বোর্ডের ক্ষেত্রে একটু প্রবলেম। 3 ডাইমেনশনাল কেসগুলো তোমরা যদি রুমের একটা কর্নারকে অরিজিন ধরে নাও, দেখতে পাবে মেঝেতে দুটো অ্যাক্সিস রয়েছে। মেঝের দিকটা বাঁ দিকেরটাকে তোমরা এক্স অ্যাক্সিস ধরবে, ডান দিকেরটা ওয়াই অ্যাক্সিস, এবং লম্বালম্বিভাবে উপরের দিকে যে দেওয়ালটা উঠে গেছে সেখানে যে অ্যাক্সিসটা রয়েছে ওটা জেড অ্যাক্সিস ধরবে। তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এবং সেখানে তোমরা যদি একটা সাপোজ একটা লাঠি নিয়ে গেলে, লাঠিকে অরিজিনের সাথে কানেক্ট করো, একটা লাঠিকে, দেখবে ওই লাঠিটা এক্স অক্ষের সাথেও একটা কোণ করে থাকবে, ওয়াই অক্ষের সাথেও, এবং উপর দিকে জেড অক্ষের সাথেও একটা কোণ করে থাকবে। তো ওই যে অ্যাঙ্গেলগুলো এখানে দেখো, এক্স অক্ষের সাথে কোণ আলফা, ওয়াই অক্ষের সাথে বিটা, জেড অক্ষের সাথে গামা, এগুলো আমি পরে আবার আলোচনা করছি। তো এই কোণগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। এই কোণের সাথে দিক কোসাইন বা দিক অনুপাতের কি সম্পর্ক রয়েছে সেগুলো আমরা ক্যালকুলেট করব আজকের ভিডিওতে। তো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো 3 ডাইমেনশনাল স্পেসের একটা কনসেপ্ট দেওয়ার জন্য আমি এই জায়গাটা চুজ করলাম। মোটামুটি তোমরা যে রুমে থাকো সেই রুমে চুজ করতে পারো, কারণ ভেক্টর যখন তোমরা করবে বা স্ট্রেট লাইন করবে, এই ধরনের চ্যাপ্টার যেখানে আমাদের 3 ডাইমেনশনালের কনসেপ্টটা লাগে, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা জায়গা ইমাজিন করে রাখলে আমাদের খুব সুবিধা হয়। দেখো এটাকে আমি কর্নার পয়েন্টটাকে অরিজিন ধরেছি, যেটা আমি পয়েন্ট আউট করেছি অরিজিন, এটা এই দিক বরাবর করেছি ওয়াই অ্যাক্সিস, এই দিক বরাবর এক্স অ্যাক্সিস করেছি, এবং পারপেন্ডিকুলার উপর দিকে যে লাইনটা রয়েছে এটা জেড অ্যাক্সিস হিসাবে ইমাজিন করেছি। এবার দেখো এখানে আমাদের দিক কোসাইন বা দিক অনুপাতের ক্ষেত্রে প্রথমত একটা ভেক্টর দরকার, একটা স্ট্রেট লাইন দরকার, যেটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের সাথে কিন্তু আলফা বিটা কোণ এবং গামা কোণ করে থাকবে, আমি অলরেডি বলে দিয়েছি। দেখো কেমন ব্যাপারটা হবে। ধরো এই একটা ভেক্টর, সাপোজ এই একটা ভেক্টর আছে যেটা অরিজিন থেকে ইনিশিয়েট হয়েছে, অরিজিন থেকে স্টার্টিং পয়েন্ট অরিজিনে রয়েছে, এখানে এসে শেষ হয়েছে। তাহলে আমরা বলছি যে এক্স অক্ষের সাথে যে কোণ করবে সেটাকে আলফা ধরছি। তার মানে কি, এই জায়গা থেকে এই নিচের দিকে এক্স অক্ষ পর্যন্ত কোণটা হবে আলফা, এখান থেকে ওয়াই অক্ষের দিকে যে কোণটা হবে সেটা বিটা, এবং এখান থেকে জেড অক্ষের দিকে উপরের দিকে যে কোণটা হবে সেটা গামা হিসাবে কনসিডার করেছি। এবার ব্যাপারটা হচ্ছে, তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে স্যার সবসময় কি ভেক্টরটা এরকম ভাবেই থাকবে? নাও তো থাকতে পারে, অন্যরকম ভাবে থাকতে পারে। সাপোজ ভেক্টরটা এরকম ভাবে রয়েছে, এইদিকে রয়েছে ভেক্টরটা এরকম ভাবে, তো এটা তো অরিজিনের সাথে নেই, অরিজিন দিয়ে যাচ্ছে না। তাহলে এখানে এক্স অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে, জেড অক্ষের সাথে কত কোণ করেছে সেটা কিভাবে ক্যালকুলেট করব? তো আমি বলে রাখি যে আমি বলেছিলাম সমরেখ, এর আগের ভিডিওতে আমি বলেছি সমরেখ ভেক্টর এবং সমান্তরাল ভেক্টর কিন্তু একই সেন্সে হয়। তার মানে এই ভেক্টরটার মান একই রেখে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা তো রয়েছে লাঠিটার একই রেখে, শুধু দিকটা অপরিবর্তিত রেখে আমি ভেক্টরটাকে স্থানান্তর করতে পারি সমান্তরাল দিকে। তাহলে আমি কি করলাম, মানটাকে একই রাখছি এবং দিকটা এই দিক বরাবরই রাখছি, এর সমান্তরাল দিকে একটা ভেক্টর করলাম, যেটা কিনা একটা তো ভেক্টর পাবোই যেটা অরিজিন দিয়ে যাচ্ছে, এরকম ভেক্টরটা পাবে। এর যে ভেক্টরটা প্রথমে দেওয়া ছিল এখান থেকে অরিজিনেট ইনিশিয়েট হচ্ছিল, এখান থেকে এদিক বরাবর ছিল, আমি ওর সমান্তরালে আরেকটা ভেক্টর কল্পনা করে নিলাম মানটা এক রেখে, যেটা অরিজিন থেকে আসছে। তাহলে যে কোনো ভেক্টরকে আমরা বলেছি সমান্তরাল দিকে আমরা ট্রান্সফরমেশন ঘটাতে পারি, একই মানে বহন করবে সমান্তরাল এবং সমরেখার ক্ষেত্রে। এবারে দেখো এখানে আমরা এক্স অক্ষের সাথে কত কোণ করেছি, ওয়াই অক্ষের সাথে কত কোণ করেছি এবং জেড অক্ষের সাথে কত কোণ করেছে ক্যালকুলেট করতে পারি। তো আজকের প্রথমে আমি শিখব দিক অনুপাত সম্পর্কে। কোনো একটা ভেক্টর সম্পর্কে অলরেডি আমি আলোচনা করেছি, ভেক্টরগুলো কেমন দেখতে হয়। এটা 3 ডাইমেনশনাল স্পেসে একটা ভেক্টর আমি নিয়েছি 2i প্লাস 3j প্লাস 4k, যেটা এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস মিলে একটা 3 ডাইমেনশনাল কেসে ভেক্টরটা রয়েছে। তো এই ভেক্টরটার দিক অনুপাত, কোনো ভেক্টরের দিক অনুপাত আমরা খুব সহজেই ক্যালকুলেট করতে পারি। এখানে এ ভেক্টরের দিক অনুপাত
বা যেটাকে বলা হয় ডিরেকশন রেশিও, কত হবে? জাস্ট ওই আই জে কে এর যে কোফিসিয়েন্টগুলো রয়েছে জাস্ট ওইগুলোই হয়ে যাবে, অর্থাৎ 2, 3, 4। তার মানে এখানে সুবিধে কি, আমাদের ভেক্টরের ক্ষেত্রে বারবার আমাদের এই যে আই জে কে লিখতে থাকি আমরা, ডিরেকশন রেশিও দিয়ে দিলে কিন্তু এগুলো আর লেখার দরকার নেই, জাস্ট কমা দিয়ে দিয়ে আমরা লিখে নেবো তিনটাকে। এবার এখানে একটা সুবিধা কি, আই জে কে লেখার দরকার হলো না। নর্মালি যদি কোনো একটা ভেক্টরের ডিরেকশন রেশিও এটা বলা থাকে 5, -7, 8, সঙ্গে সঙ্গে আমরা এটা বুঝতেই পারবো যে এটা ভেক্টরটা কত ছিল, 5i - 7j + 8k। এটা কিন্তু দেখলেই বোঝা যাবে যে ভেক্টরটা কি ছিল, এখানে 2i + 3j + 4k। মাইনাসও থাকতে পারে মাঝে, এখানে যেমন সবগুলো প্লাস ছিল, ওই জন্য এখানে সব প্লাস হচ্ছে চিহ্ন সহ কোএফিসিয়েন্টটা আই জে কে, সেগুলোকে আমরা ডিরেকশন রেশিও বলবো। এবার অনেক সময় এটাকে আমরা সিম্পলিফিকেশন করতে পারি, যেমন কোনো একটা ভেক্টর আছে 2i + 4j + 6k, তাহলে ডিরেকশন রেশিও যেটা দিক অনুপাত, কি বলবো আমরা, দিক অনুপাত 2, 4, 6 সমান দিয়ে এটাকে আমরা দেখো সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়, সিম্পলেস্ট ফর্মটা লেখা যায়, অর্থাৎ 1, 2, 3। এটাকে বলা হয় ডিরেকশন রেশিও বা দিক অনুপাত। অনেকে এখানে একটা ভুল করে যে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেয়, কিন্তু এই ব্র্যাকেটটা ভুল করেও দেবে না তোমরা, কারণ এই ব্র্যাকেটটা দিলে একটা বিন্দু বুঝিয়ে যাবে যে এটা একটা বিন্দু, 2, 4, 6 বিন্দু, কিন্তু এটা বিন্দু না, দিক অনুপাতটা আমরা লিখছি, ব্র্যাকেট এখানে একদম দেওয়া যাবে না। ঠিক, দুটো বিন্দু, এ বিন্দু 1, 2, 3, বি বিন্দু 2, 0, 4, দুটো বিন্দু রয়েছে। দুটো বিন্দু কানেক্ট করে আমরা জানি অলরেডি, এগুলো আমরা আলোচনা করেছি, দুটো বিন্দু যদি আমরা যোগ করে দিই এটা একটা ভেক্টর রাশি তৈরি হবে। যেমন এবি ভেক্টর যদি বোঝাতে চাই, এটা হবে এবি ভেক্টর, এটাকে বলা হবে এবি ভেক্টর। এবি ভেক্টরের মান আমরা অলরেডি পজিশন ভেক্টর সম্পর্কে যখন আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম এখান থেকে এবি ভেক্টর আমরা ক্যালকুলেট করতে পারি, সেটা হবে জাস্ট ওবি মাইনাস ওই ফর্মুলা ছিল এখান থেকে, অর্থাৎ বি এর অবস্থান ভেক্টর কত হবে, 2i + 0j + 4k, আর এর অবস্থান ভেক্টর হবে ওয়ে = i + 2j + 3k। এগুলো অলরেডি যেহেতু আলোচনা করেছি এখানে অত ডিটেলস আমি বলছি না, শর্টকাটে করে দিচ্ছি। অর্থাৎ এই দিক থেকে এদিকটা বিয়োগ হবে, বি থেকে এটা, তাহলে 2 - 1 হলে জাস্ট i হলো, আর 0 - 2 তাহলে -2j, 4 - 3 + k। এটা কিন্তু ভেক্টরটা পেলাম, এবি ভেক্টরটা পেলাম। এবার যদি বলা হয় এবি ভেক্টরটার দিক অনুপাত, এবি ভেক্টরের দিক অনুপাত, তাহলে কি হবে, শুধুমাত্র এই সহগগুলো নিয়ে নেব, 1 - 2, 1। তার মানে এখানে এবার আমাদের ব্যাপারটা হচ্ছে দিক অনুপাত যে চ্যাপ্টারটা রয়েছে, দিক অনুপাত টপিকটা তোমরা দেখবে ভেক্টরের ফার্স্ট অনুশীলনীতেও রয়েছে, আবার দিক অনুপাত বলে আলাদা করে একটা অধ্যায় রয়েছে। তো দুটো অধ্যায় মিলেই এখানের অঙ্কগুলো রয়েছে, আমি দুটোই আলোচনা করছি একসাথে, একই ব্যাপারটা রয়েছে। তো এখানে আমাদের ভেক্টর ক্যালকুলেট করার কোনো দরকার নেই, আমরা সরাসরি দুটো বিন্দু দেওয়া থাকলে দিক অনুপাতটা ক্যালকুলেট করতে পারবো। ভেক্টরে কি হয়েছে, ভেক্টরে শুধুমাত্র আমরা ওবি মাইনাস ওয়ে করেছি, তো ওইটাই আমরা দিক অনুপাতে সরাসরি করে ফেলতে পারি। যদি এইভাবে করে নিই আমরা, এবি ভেক্টর আর বলছি না, এ এবং বি বিন্দুর সংযোজক রেখার দিক অনুপাত। এবার আমরা ভেক্টর আর করবো না, একদম সরাসরি দিক অনুপাত ক্যালকুলেট করতে পারবো, কারণ দুটো বিন্দু সংযোজক হচ্ছে মানে একটা রেখা হচ্ছে, রেখা মানে একটা ভেক্টর, যেহেতু ডিরেকশন বলে দিচ্ছি আমি। তো এ এবং বি বিন্দুর সংযোজক রেখার দিক অনুপাত যখন বলা হবে তখন আমরা কি করতে পারি, বি থেকে এ সরাসরি বিয়োগ করে দেবো, বিন্দুগুলো জাস্ট বিয়োগ করে, যেটা 2 - 1, 1, 0 - 2, -2, 4 - 3, 1। তা দেখতে পাচ্ছ, তাহলে ভেক্টর আকারে দিক অনুপাত করার আর দরকার নেই আমাদের, আমরা সরাসরি দুটো বিন্দুর সংযোজক রেখার দিক অনুপাত এভাবে ক্যালকুলেট করে নিতে পারি, জাস্ট পরেরটা থেকে আগেরটা বিয়োগ করে। তোমাদের যখন অনুশীলনীর অঙ্ক করবে তোমরা দেখতে পাবে যে এই বিষয়টা কিন্তু খুব কাজে লাগছে। অর্থাৎ যে কোনো দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু, তাদের দিক অনুপাত তোমার ক্যালকুলেট করতে হচ্ছে। যে কোনো দুটো বিন্দু এবি স্থানাঙ্ক দেওয়া থাকবে, তাদের দিক অনুপাত, এবির বিন্দুর সংযোজক সরলরেখার দিক অনুপাত ক্যালকুলেট করতে হবে। তখন তোমরা জাস্ট কি করবে, বিয়োগ করে দিলেই হবে, বিন্দুগুলো বিয়োগ করে দিলেই দিক অনুপাতটা কমা দিয়ে রেখে নিলেই হবে। এই ফর্মুলাটা মনে রাখো, এগুলো কিন্তু এটা কিন্তু খুব কাজের। এবার আমরা আসছি
ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন নিয়ে, এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। তো ডিরেকশন কোসাইন কি, প্রথমত বলে দিই, ডিরেকশন কোসাইনের জন্য কিন্তু ডিরেকশন রেশিও আগে দরকার, আগে দিক অনুপাত ডিরেকশন রেশিও দরকার, আফটার দ্যাট উই ক্যান ফাইন্ড আউট ডিরেকশন কোসাইন অফ এ ভেক্টর। তো এবার ডিরেকশন কোসাইনটা কিভাবে পাবো, এই যে তিনটে পেয়েছি না ভ্যালু, এখানে 2 3 4, কোনো একটা ভেক্টর এ দেওয়া রয়েছে 2i + 3j + 4k, এটার আমরা ডিরেকশন রেশিও ক্যালকুলেট করেছি 2, 3, 4, এটার ডিরেকশন কোসাইন ক্যালকুলেট করতে হবে এবার। তো কি হবে মনে রাখো, 2 তার নিচে ডিভাইড দিয়ে কিছু হবে, 3 তার নিচে ডিভাইড দিয়ে কিছু একটা থাকবে, 4 তার নিচে ডিভাইডেড বাই কিছু একটা থাকবে। এবার এগুলো কি থাকবে সেগুলো আমি পরে আবার আলোচনা করবো, আপাতত বলে দিচ্ছি। এখানে হবে এই যে তিনটে ভ্যালু রয়েছে, দিক অনুপাতের তিনটে ভ্যালু, তাদের স্কোয়ার রুট করে যোগ করতে হবে, স্কোয়ার করে রুটের ভিতর। তাহলে এখানে কি হবে, স্কোয়ার রুট করলাম, এবার তিনটে স্কোয়ার করে যোগ করে দেবো, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখানে সিমিলার হতে হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এখানেও 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখানে দেখো আসবে 2/4 9 4 13 16 29 √29, 3/√29, 4/√29, তিনটে ভ্যালু আসছে। এগুলোকে বলা হয় ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। যে কোনো ভেক্টরের ক্ষেত্রে তাহলে দিক অনুপাত তো আমরা প্রথমত পেয়েই যাবো, আই এর সহগ, জি এর সহগ, কে এর সহগ। এবার দুটো যখন বিন্দু দেওয়া থাকবে সেক্ষেত্রে দিক কোসাইন বললাম, জাস্ট দিক অনুপাত বললাম, দুটো বিয়োগ করে দিক অনুপাতটা পেয়ে যাব, তারপর ডিভাইড করতে হবে, তিনটে তো পেয়ে যাচ্ছি, তার স্কোয়ার রুট করে দিতে হবে, তারপর ভিতরটাতে স্কোয়ার থাকবে, তারপর অ্যাডিশন করে নিতে হবে ভিতরটাতে। তো এটা হলো তিনটে ভ্যালু পেলাম। এগুলোকে তোমরা জাস্ট মনে রাখো, প্রথম তিনটে যে দিক কোসাইন হবে এগুলোকে আলাদা নাম দেওয়া হয়, এল এম এন বলা হয়। ফার্স্টটাকে বলা হয় এল, সেকেন্ডটাকে এম, তৃতীয়টাকে এন, এলেমেনও বলা হয়। এগুলো আমি আসছি পরে আরও, দিক অনুপাত থেকে দিক কোসাইন করেছি। কিন্তু ব্যাপারটা একটু ভেবে দেখো, যদি এই দিক বরাবর নেই, সাপোজ এটা যদি হয়, যদি উল্টো দিক বরাবর নেই, সেক্ষেত্রে কি, ভেক্টরের ক্ষেত্রে বলেছিলাম উল্টো দিক বরাবর নিলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ একটা স্ট্রেট লাইন, আমরা যখন এই দিক ডিরেকশনটা এই দিকে নিচ্ছি, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, এদিক থেকে ওই দিকে নিচ্ছি ডিরেকশন, তখন আমাদের যদি প্লাসগুলো হয়, এখানের প্লাস মানগুলো যদি নেই, যদি উল্টো দিকে ডিরেকশন নেই, অর্থাৎ আমার দিকে এই দিক থেকে এই দিকে আসবো, ওই দিক থেকে আমার দিকে যদি ডিরেকশনটা এইদিকে নেই তীর চিহ্নটা, সেক্ষেত্রে কিন্তু উল্টো দিকের ভেক্টর হয়ে যাবে, অপোজিট ভেক্টর আমি আলোচনা করেছিলাম। অর্থাৎ এ বি এর ক্ষেত্রে ভেক্টরগুলোর যা দিক থাকবে, যদি 2 3 4 হয়, বি এ এর ক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে যাবে, -2 -3 -4, এগুলো কিন্তু দিক অনুপাত হয়ে যাবে। এবার দিক কোসাইনটা ওই জন্যই ব্যাপারটা কি হয়, দিক কোসাইন একটা সরল রেখার দুটো হতে পারে, কারণ √29 যে রয়েছে, √29 মান কি হয়, অ্যাকচুয়ালি প্লাস মাইনাস হয়, বর্গমূল করলে আমরা জানি প্লাস মাইনাস হয়। সেক্ষেত্রে এবি সরল রেখার ক্ষেত্রে যদি এটা পাই, এবি সরল রেখার ক্ষেত্রে যদি 2/√29 প্লাস মানটা নেই, 3/√29, 4/√29 নেই, তাহলে আমরা বি এ যদি ভেক্টরটা নিই, উল্টো দিকে ডিরেকশনটা নেই, সেক্ষেত্রে কি হবে, দিক কোসাইনের ভ্যালুগুলো হবে মাইনাস হয়ে যাবে, সবগুলোর ক্ষেত্রে, সবগুলোর আগে মাইনাস হয়ে যাবে। এবার যদি এখানে মাইনাস থাকতো প্লাস হয়ে যেত, 3/√29। তার মানে একটা সরলরেখার কিন্তু দিক কোসাইনের দুটো সেট আছে, সবসময় তোমরা এটা মনে রাখবে, দুটো সেট আছে, একটা প্লাস দিয়ে সেট আসবে, কোনো একটা সরলরেখার ক্ষেত্রেই দিক কোসাইনের দুটো সেট আসবে। একটা অঙ্ক আছে অনুশীলনীর, আমি একটু পরেই করছি, মানে একটা সরলরেখার ক্ষেত্রে যখন আমরা এদিক থেকে ওই দিকে নেবো, উপরের দিকে নেবো, তখন একটা সেট আসবে, যদি ওটা প্লাস দিয়ে সেট ধরি, নিচেরগুলো তার উল্টো সেট, যেটা সেট এইদিকে যেটা পাবো দিক কোসাইনগুলো, তার উল্টো দিকেরগুলো জাস্ট সবগুলোর সাথে একটা করে মাইনাস চিহ্ন দিয়ে দিলেই আরেকটা দিক কোসাইনের আমরা সেট পেয়ে যাবো। তার মানে সবসময় কিন্তু যে কোনো সরলরেখার ক্ষেত্রে দিক কোসাইনের আমরা দুটো সেট পাবো, এটা মাথায় রাখবে, কারণ এই ধরনের প্রবলেম আসে একটা পরীক্ষায়, সেখানে অনেকে একটা সেটই করে দেয়, উল্টো দিকের সেটটা আর করে না, অর্থাৎ সবগুলোর সাথেই উল্টো চিহ্ন করে দিলে আরেকটা সেট আমরা পেতে পারি। এবার আমরা আসছি দিক কোসাইনের সাথে এই আলফা বিটা গামার সম্পর্ক, দিক কোসাইনের সাথে আলফা বিটা গামার সম্পর্ক। ব্যাপারটা হচ্ছে, একটু আগে আমি বলছিলাম যে 3 ডাইমেনশনাল হলে একটু বুঝতে অসুবিধা হয়, যদি আমরা 2 ডাইমেনশনালে দেখাই তাহলে আমরা সহজেই বুঝতে পারবো ব্যাপারটা। 2 ডাইমেনশনাল ক্ষেত্রে নিয়েছি, তাহলে ও এ সমান, এটা যদি এক্স ওয়াই পয়েন্ট হয় এই বিন্দুটা, তাহলে ও এ ভেক্টরটা কি হবে, এটা এক্স এটা ওয়াই, এক্স আই প্লাস ওয়াই জে,
যেখানে ডিরেকশন রেশিওগুলো কিন্তু দেখতেই পাচ্ছ, এখানে দিক অনুপাতটা লিখে নেই, সমান হবে এক্স কমা ওয়াই, জাস্ট সহগগুলো, আর দিক কোসাইনটা হবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জাস্ট রুট দিয়ে ভাগ হয়ে যাবে দুটো স্কোয়ার করে, টু ডাইমেনশনাল ক্ষেত্রে আমি বোঝাচ্ছি। এবার এখানে দেখো এই ভেক্টরটার মডিউলাস অফ দ্য ভেক্টর যদি আমরা আর ধরে নিই, অর্থাৎ এই লেন্থটাকে ও এ ইকুয়াল টু, যদি ভেক্টরের মানটাকে আমরা আর ধরে নিই, ভেক্টরের যে মানটা হবে সেটা যদি আমরা আর ধরে নিই, তাহলে এখান থেকে আমি আগের দিন সূত্র করেছিলাম এক্স বাই আর ইকুয়াল টু কস থিটা করেছিলাম, আর ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা, এটা করেছিলাম। যেখানে আর এর মানটা কত, আর দেখতে পাচ্ছি, ও এর মডিউলাস ভেক্টরটার মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার ওই মানগুলো দেখি আমরা ওখানে যদি বসিয়ে দিই সবগুলো কি আসে দেখো, তাহলে কস থিটা সমান আসছে এক্স বাই আর, অর্থাৎ এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সাইন থিটা আসছে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আমাদের একদম দিক কোসাইনের যে মানগুলো ছিল সেগুলো কিন্তু আসছে, দিক কোসাইনের মানগুলো আসছে। তো এবার আরেকটা বিষয় এখানে বলে দিই, যদি সাপোজ এটা থিটা কোণ না করে যদি আলফা কোণ করতো, এটা আলফা ধরে নিচ্ছি আর উপর দিকের কোণটাকে আমরা ওয়াই অক্ষের সাথে কোণটাকে বিটা ধরে নিচ্ছি, এক্স অক্ষের সাথে আলফা, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ করেছে, তাহলে আমরা এগুলো কত হতো, আলফা যেহেতু ধরে নিচ্ছি এটা আলফা হতো, এটা আলফা, এখানটাও আলফা, এটাও, এগুলো আলফা কোণ করে হতো। তাহলে এখানে সুবিধে কি হলো দেখো, আমরা চাইছি পুরোটা কসে আসুক, কোসাইন নামটা অ্যাকচুয়ালি কস থেকে এসেছে, পুরোটা কসে আসুক এটা আমরা চাইছি, এই সাইনটাকে রাখতে চাইছি না। তাহলে এই সাইনের জায়গায় আমরা কি করতে পারি, এখানে আলফা ছিল তো, দ্বিতীয়টাকে একটু চেঞ্জ করছি, সাইন আলফা ছিল, এটা লিখতে পারি, কারণ এখানে দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, এখান থেকে আলফার মানটা হবে 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে এখানে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা। আমরা জানি পুরো কোণের একটা ফর্মুলা ছিল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়, তাহলে এটা আলটিমেটলি হয়ে যাবে কস অফ বিটা, কস অফ বিটা, কস বিটার মান এটা হলো। তাহলে আমরা দিক কোসাইনগুলো এখান থেকে লিখে রেখেছিলাম, অতএব ওই যে ভেক্টর নর্মাল যে ভেক্টর এক্স আই প্লাস ওয়াই যে লিখেছিলাম, এর দিক কোসাইনগুলো এবার আমরা কি লিখতে পারি, এটা ছিল এটা তো আগের ফর্মুলা একটু আগেই বললাম। তো ওই দুটোর মান আমরা আবার দেখলাম যে আলফা বিটা, আলফা এবং এক্স অক্ষের সাথে যদি ভেক্টরটা, অর্থাৎ এই গ্রিন কালারে যে ভেক্টরটা ওয়ে এঁকেছি আমি, এটা যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ করে, তবে দিক কোসাইনের গুলোর যে মান এখানে যেটা ছিল সেটাকে আমরা পেয়েছি কস আলফা, আর ওখানে যেটা দ্বিতীয় ছিল সেটাকে কস বিটা পেয়েছি আমরা। তো এটা আমরা লিখতে পারি এখন দিক কোসাইনটা হবে কস আলফা কমা কস বিটা। এবার থ্রি ডাইমেনশনাল কেসে আমি বলেছি, থ্রি ডাইমেনশনাল কেসটা এখান থেকে আলোচনা করে দিচ্ছি। দেখো এবার থ্রি ডাইমেনশনাল কেসের ক্ষেত্রে শুধু চেঞ্জ কি হবে, সেখানে তিনটে কোঅর্ডিনেট থাকে, এক্স ওয়াই জেড থাকে, সেহেতু এক্স অক্ষের সাথে একটা কোণ হবে, ওয়াই অক্ষের সাথে একটা কোণ হবে এবং জেড অক্ষের সাথে একটা কোণ হবে। এক্স এর সাথে কোণ আলফা, ওয়াই এর সাথে বিটা এবং জেড এর সাথে যদি গামা কোণ করে, তাহলে টু ডাইমেনশনালের ক্ষেত্রে এক্স এর সাথে আলফা, ওয়াই এর সাথে বিটা এই দুটো ছিল, সেক্ষেত্রে দিক কোসাইন হয়েছিল কস আলফা এবং কস বিটা। এবং যদি থ্রি ডাইমেনশনাল কেস হয়, ঠিক আছে, সেক্ষেত্রে থ্রি ডাইমেনশনাল কেসের ক্ষেত্রে যদি এখানে জেড কে থাকে, এখানে অনুপাতটা হবে এক্স ওয়াই জেড, আর দিক কোসাইন আরেকটা বেশি হবে, এখানে একটা প্লাস জেড স্কোয়ার করে থাকবে সবগুলোতেই, প্লাস জেড স্কোয়ার, আর আরেকটা হবে জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে যাদের সঙ্গে লিঙ্ক হবে দিক কোসাইনগুলো কস আলফা, কস বিটা এবং শেষে একটা হবে কস গামা, যেহেতু গামাটা জেড অক্ষের সাথে কোণ করে রয়েছে। তাহলে এখানে দিক কোসাইনটাকে আমরা এইভাবে জানলাম, এল নাম বলেছি, এল বলতে পারো তোমরা, বা কস আলফা সমান হবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এম সমান কস বিটা সমান ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অ্যান্ড এট দ্য লাস্ট
n ইকুয়াল টু কস গামা সমান জেড বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জে স্কোয়ার। এই ব্যাপারটা সবাই কিন্তু ভালো করে রেডি করে নিও, তিনটে দিক কোসাইনের কি কি মান হয়, যেখানে আলফা বিটা এবং গামা, যেখানে ভেক্টরটা কত, ভেক্টরটা রয়েছে যেখানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই ভেক্টরটার উপর আলোচনাটা করা চলছে আমাদের। তার দিক কোসাইন এগুলো বললাম, আর দিক অনুপাতটা আমি লিখে রেখে দিচ্ছি এখানে। দিক অনুপাতটা কত, দিক অনুপাতটা ইজিলি পাবো, জাস্ট এক্স কমা ওয়াই কমা জেড, আর সেখান থেকে আমরা দিক কোসাইনগুলো ক্যালকুলেট করলাম এগুলো। এবার এখানে বিষয় রয়েছে যে আলফা বিটা গামা, এটা নিয়ে আমি আগে আগে বললাম, তিনটে অ্যাক্সিসের সাথে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে ভেক্টরটা 3 ডাইমেনশনাল স্পেসে যে তিনটে অ্যাঙ্গেল তৈরি করবে সেগুলো। তো এখান থেকে অনেকগুলো সূত্র হয়, সূত্রগুলো আমি বলছি পরপর, তোমরা কিন্তু দেখতে থাকো শেষ পর্যন্ত। এবার আমি অনুশীলনীরও কিছু অঙ্ক সলভ করব। দেখো এখান থেকে কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট সূত্র তোমাদের তৈরি হয়, সেই সূত্রটা বলে দিচ্ছি। তোমরা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালু ক্যালকুলেট করে দেখো, তাহলে প্রথমটা স্কোয়ার এটা স্কোয়ার হবে, তাহলে প্রথমটা হবে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, রুটটা থাকবে না, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার হবে উপরটা, প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আসছে। এবার লসাগু যখন করে নেবে দেখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নিচে থাকবে, আর উপরেও এক্স স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার চলে আসবে, তার মানে আলটিমেটলি 1 হবে। অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ দিক কোসাইনগুলোর যদি বর্গ করে যোগ করা হয় তার ভ্যালুটা 1 হয়। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট থিওরেম, যেটা অনেক অঙ্ক রয়েছে তোমাদের, এটা ইকুয়াল টু 1। বা এখান থেকে আর একটা কনক্লুশন করা যায় যেটা, সেটা হচ্ছে এল মানেই কত, কস আলফা, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1 হবে। এই দুটো এখান থেকে সূত্র হয়। এবার আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ একটা ভেক্টর ধরে নিচ্ছি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটার যদি দিক অনুপাত বলা হয় সেটা দেখো, জাস্ট এগুলো কমা দিয়ে লিখতে হবে, সহগগুলো 1 1 1, থার্ড ব্র্যাকেট এখানে দেবো না, আমি আগেই বলে দিয়েছি। এবার কোসাইন, দিক কোসাইন কি হবে, তাহলে 1 বাই রুট অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে 1 প্লাস 1 প্লাস 1 3, এটা হচ্ছে এই তিনটে দিক কোসাইন। তাহলে এটা একটা দিক কোসাইন হবে, এবং যদি ভেক্টরের উল্টো দিকে নেওয়া হয়, আমি বলেছিলাম ভেক্টরটা যদি সাপোজ এই দিকে নিয়েছি আপাতত ভেক্টরটা, তাহলে দিক কোসাইন যদি এগুলো হয়, আর উল্টো দিকে নিলে আরেকটা সেটও হয়, যদি আমরা এই দিকে নিই সে সবগুলোর আগে মাইনাস বসিয়ে দিলে সেটা আমরা পেয়ে যাব। তো আমরা একটা নিয়ে কাজ করবো আপাতত, এগুলো কিন্তু দিক কোসাইন হবে 1/√3 1/√3 1/√3। এখানে আমরা চেক আউটও করে নিতে পারি, যদি 1/√3 স্কোয়ার প্লাস 1/√3 স্কোয়ার প্লাস 1/√3 স্কোয়ার, এগুলো যদি দিক কোসাইন হয়, এদের যোগফল করলে স্কোয়ারের অবশ্যই 1 হতে হবে। 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, দেখো 1 হয়ে যাবে, তাহলে রেজাল্ট কিন্তু স্যাটিসফাই করছে। অর্থাৎ যে কোনো সংখ্যা মানে যে দিক কোসাইন সেগুলো হবে এমনটা কিন্তু নয়, দিক কোসাইন হতে গেলে অবশ্যই এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ 3টে স্কোয়ার করে যোগ করলে অবশ্যই 1 হবে। কিন্তু যে কোনো সংখ্যা আমাদের দ্বিগ অনুপাত হতে পারে, দ্বিগ অনুপাত নিয়ে কোনো সমস্যা নেই। সাপোজ আমি বলে দিলাম যে 2 5 7, এরা কি দ্বিগ অনুপাত হতে পারে? হ্যাঁ হতেই পারে, কোনো একটা ভেক্টর থাকতেই পারে 2i প্লাস 5j প্লাস 7k, হতেই পারে। বা এখানে মাইনাস যদি থাকে, এখানে মাইনাস 2i মাইনাস 5j প্লাস 7k একটা ভেক্টর হতেই পারে, তার মানে এগুলো দ্বিগ অনুপাত হতেই পারে। কিন্তু এগুলো দিক কোসাইন নাও হতে পারে, কারণ দিক কোসাইন এগুলো যদি আমি কোশ্চেন করলো, এগুলো কি দিক কোসাইনও হতে পারে? সাপোজ এটাই কোশ্চেন, 2 - 5 7, এরা কি দিক কোসাইন হতে পারে? তার মানে আমরা চেক করবো 2 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এইটা ইকুয়াল টু 1 হচ্ছে কিনা। এটা তো 1 কখনোই হবে না, তাহলে এরা দিক কোসাইন হবে না, এটা আমরা বলে দেবো। এই ধরনের কিন্তু প্রবলেম তোমাদের রয়েছে, আমি একটা প্রবলেম ধরছি, হাফ -1/√2 এবং 1/2, এরা কি কোনো ভেক্টরের দিক কোসাইন হতে পারে? সঙ্গে সঙ্গে আমরা করবো কি, এই তিনটে স্কোয়ার করে যোগ করে দেখবো 1 হচ্ছে কিনা। তাহলে 1/2 স্কোয়ার করলে 1/4 প্লাস এটা স্কোয়ার করলে 1/2 প্লাস 1/4 সমান, দেখো লসাগু করলে এটা 1 হয়ে যাবে। তাহলে এই তিনটে একটা ভেক্টরের, যে কোনো একটা ভেক্টরের দিক কোসাইন হতে পারে। আরেকটা কোশ্চেন, কোনো একটা ভেক্টর বা স্ট্রেট লাইন
যে আমাদের অ্যাক্সিসগুলো রয়েছে, তিনটে অ্যাক্সিস রয়েছে, তাদের সঙ্গে এই অ্যাঙ্গেলগুলো কি তৈরি করতে পারে? থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে, অর্থাৎ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ এবং জেড অক্ষের সাথে 150 ডিগ্রি কোণ কি করতে পারে? আমি যেই থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে কনসেপ্টটা বলেছিলাম তোমাদের, একটা লাঠি নিয়ে বা একটা পেন নিয়ে তোমরা একটা কর্নারে দেখবে, সেক্ষেত্রে আমরা দেখে তো অত চেক করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে হবে। বলেছে যে একটা ওরকম একটা লাঠি, যেটা আমরা একটা রুমের কর্নারের সাথে একটু অ্যাঙ্গেল করে লাগিয়েছি, সেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করবে, ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করবে এবং জেড অক্ষের সাথে 150 ডিগ্রি কোণ করবে। কোশ্চেন বলা আছে, এটা কি হতে পারে? এটা আমাদের কোশ্চেন। তো হতে পারে আমরা কি করে বুঝবো? আমরা জানি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1 হয়। এগুলো যেহেতু দিক কোসাইনের মান আগেই বলে দিয়েছি, তাহলে কস স্কোয়ার আলফা মিন্স কস স্কোয়ার 30 ডিগ্রি আলফার মানটা কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি, এদের ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এইটা কস 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি √3/2 তার স্কোয়ার, 60 ডিগ্রির ভ্যালু 1/2 তার স্কোয়ার এবং 150 ডিগ্রির ভ্যালু হয় -√3/2, এবার তার স্কোয়ার করতে হবে। এবার তিনটে স্কোয়ার করে যদি আমরা যোগ করি, এটা দেখতে পাচ্ছি 3/4 প্লাস 1/4 প্লাস 3/4, এটা কিন্তু নট ইকুয়াল টু 1 হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি এই তিনটে কোনো একটা ভেক্টর বা স্ট্রেট লাইন অ্যাক্সিস তিনটার সাথে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে এই কোণগুলো করবে না। যদি করতো তাহলে নিশ্চয়ই এদের এই স্কোয়ারের যোগফলটা অবশ্যই 1 আসতো, এখানে তো 1 আসছে না, তাহলে নিশ্চয়ই করবে না। তো প্রথমে এখানে বলা আছে কোশ্চেনে যে একটি সরলরেখা অক্ষ তিনটির সাথে সমান কোণ করেছে, অর্থাৎ আমি যেটা বলেছিলাম, একটা যদি আমরা কোনো একটা স্ট্রেট লাইন বা একটা লাঠি আমরা ওই কর্নারে অ্যাটাচ করে একটা অ্যাঙ্গেল করে, দেখতে পাচ্ছি এক্স অক্ষের সাথে যতটা কোণ করবে কোনো একটা লাঠি, এক্স অক্ষের সাথে যতটা, ওয়াই অক্ষের সাথে এবং উপর দিকে জেড অক্ষের সাথে যদি সেম কোণ করে, সমান অ্যাঙ্গেল, তাহলে দিক কোসাইনগুলো ক্যালকুলেট করতে হবে। আমি যে সমান অ্যাঙ্গেলটা বলা আছে ওইটা আলফা ধরে নিচ্ছি। মনে করি যে সমান অ্যাঙ্গেলটা বলেছে, মনে করি প্রত্যেকেই সরলরেখাটি প্রত্যেক অক্ষের সাথে আলফা কোণে নত থাকবে বা আলফা কোণ করবে, এটা হচ্ছে। তাহলে যদি প্রত্যেকটির সাথে আলফা কোণ করে থাকে, আমরা বলতে পারি এক্স অক্ষের সাথেও আলফা কোণ, ওয়াই এর সাথেও আলফা, জেড এর সাথেও আলফা, তাহলে এবার তিনটার স্কোয়ারের যোগফল 1 হয়, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস এখানে কস স্কোয়ার বিটা হতো, এখানেও আলফা হবে, প্লাস কস স্কোয়ার গামা হতো, এখানেও আলফা হবে, সমান 1। তাহলে 3 কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এখান থেকে দেখো কস আলফার মানটা যেটা পাবো প্লাস মাইনাস 1/√3, তিনটা এদিকে যাবে, 1/3 হবে, যেহেতু স্কোয়ার রয়েছে রুট করলে, আর 1 প্লাস মাইনাস আমি নিতে বলেছিলাম। এবার যে স্ট্রেট লাইনটা আমার হবে তার দিক কোসাইনগুলি হবে, অতএব দিক কোসাইন হবে ভেক্টরটির বা সরলরেখাটির দিক কোসাইন হবে সমান, আমরা প্লাস সেটগুলো একটা নিয়ে নিচ্ছি, অর্থাৎ 1/√3 1/√3 1/√3, অথবা সবগুলোর সাথে মাইনাস দিয়ে, একটু আগেই ডিসকাস করেছি ব্যাপারটা, -1/√3 -1/√3 -1/√3, এই ব্যাপারটা হতে পারে। অর্থাৎ প্রথম যে দিক অনুপাত সেটা কোনটার ক্ষেত্রে আমরা ভাবতে পারি, যদি আমরা যে লাঠিটা নিয়েছি সেটা যদি বাইরের দিকে আসছে মনে করি, অর্থাৎ অরিজিনের সাথে আমরা কোনো একটা পয়েন্টে, অরিজিন সাপোজ এটা যদি অরিজিন হয়, অরিজিনের সাথে আমরা অ্যাটাচড করেছি, অ্যাটাচড করে বাইরের দিকে যে স্ট্রেট লাইনটা আসছে আমার দিকে, যেটা আমি ধরে রেখেছি স্ট্রেট লাইনটা সাপোজ, বা লাঠিটা ধরে রেখেছি, অরিজিন থেকে আমার দিকে যেটা আসছে সেটার দিক কোসাইন 1/√3 1/√3 1/√3 হচ্ছে। এবার যদি এমন ভাবি যে ওই স্ট্রেট লাইনটা ধরো সাপোজ ওই অরিজিনকে ভেদ করে আমার লাঠিটা ওই দিকে চলে গেছে, আরো বেশ কিছুদিন ভিতর দিকে ঢুকে গেছে, তো ওই যে ভিতর দিকে যে স্ট্রেট লাইনটা চলে গেছে অরিজিন ভেদ করে ভিতরের দিকে, তার দিক অনুপাতটা, যেহেতু এটা উল্টো দিক রয়েছে, এটা প্রথমেরটা আমার দিকে আসছিল আর এটা ভিতর দিকে যাচ্ছে, এই দিক থেকে ভিতরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে সবগুলোর আগে চিহ্ন বদলে দিতে হবে, তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস হবে। অর্থাৎ যে কোনো সরলরেখার আমি বলছিলাম দুটো দিক কোসাইন পাওয়া যায়, তাছাড়া এই অঙ্কটার ক্ষেত্রেও দেখতে পেলাম, এটা তাহলে রিকোয়ার্ড দিক কোসাইন। তো এই ধরনের আরো অনেক প্রবলেম আছে তোমাদের চ্যাপ্টারে, আমি পরে আরেকটা ভিডিও আনার চেষ্টা করছি যেখানে আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব। তোমাদের দিক কোসাইন এবং দিক অনুপাতের যে বেসিক জায়গা, তার সাথে কিছু বেসিক প্রবলেম সবগুলো আলোচনা করে দিলাম। কেমন লাগছে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।